ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। ওকে স্যার, নেক্সট যেটা স্যার জিজ্ঞেস করবো সেটা হচ্ছে একজন দক্ষ পুলিশ অফিসারের পাশাপাশি আপনি একজন অসাধারণ সাহিত্যিক। আপনি নিজেই বললেন প্রায় 150-র কাছাকাছি বই, না 150-র বেশি, আই গেস 120 মতো। 120। আচ্ছা, তো আপনার দুটো বই আমি মোটামুটি পড়েছি, বকুল আর পুলিশ প্রসঙ্গে। আচ্ছা, এই যে লেখার ইচ্ছেটা, বিশেষ করে জীবিকা যদি পুলিশের হয় সেক্ষেত্রে সময় একটা লিমিটেড ব্যাপার, তো এই সাহিত্যিকের সত্তাটা বাঁচিয়ে রাখলেন কি করে, যদি একটু জাস্ট বলেন। দেখুন, আমার ছেলেবেলা থেকে যেমন প্রাইমারি স্কুল থেকে লেখার ইচ্ছা হয়েছিল, সেটা কি করে হলো দেখুন। যেমন সত্যেন্দ্রনাথ দত্ত একটা কবিতা ছড়া পড়ছি, ছিপখান তিনদার তিনজন মাল্লা। তো আমি তখন মাস্টারমশাইকে জিজ্ঞেস করতাম যে এই নামটা এখানে লেখা কেন। তো মাস্টারমশাই বলতেন যে ইনি এই ছড়াটা লিখেছেন যে সেই জন্য লেখা। বা রবীন্দ্রনাথ ঠাকুর নামটা লেখা কেন, তখন বলছে তিনি এটা লিখেছেন। তখন থেকে মনে হয় যে তাহলে অন্য একজন মানুষ যখন লিখতে পারছে আমার পক্ষে লেখা সম্ভব। তখন থেকে প্রাইমারি স্কুল থেকে চেষ্টা করতাম। আমি হাই স্কুলে এসে লেখালেখি শুরু করি। আমি আমার স্কুলের একবার এডিটরে ছিলাম, স্কুল ম্যাগাজিনের। কলেজে এসে আমার কলকাতার পত্রিকায় কবিতা ছাপা হয়। তারপরে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য খানিকটা সময় তেমন কিছু লেখালেখি হয়নি, কিন্তু পড়াশোনা করেছে সেই সময়। তারপরে আইপিএস এ জয়েন করার পর আমার যেটুকু অবসর সময় সেই সময় আমি পড়তাম বা লিখতাম। তো এই ব্যাপারটা শিলিগুড়িতে, তো আমি বললাম যে লোকেরা আমাকে সেই কি বলবো মানে খুবই ভালোবাসতেন, সাহায্য করতেন। তো ওখানকার লোকেরা যখন জানতে পারেন যে আমি লেখালেখিও করি, আমি তখন গানও শিখতাম ওখানে। আমি অনুষ্ঠানে গানও করেছি তখন, এখন আর করি না। তো তখন বিচিত্র বিশ্ব বলে ওখান থেকে একটা পত্রিকা বেরোতো। তার এডিটর ছিলেন হিমাংশু জ্যোতি কুণ্ডু। তিনি ওই ফসিনের এক সময় চেয়ারম্যানও ছিলেন, মানে এরকম লোক। তিনি একদিন আমাকে অনুরোধ করেন যে তার পত্রিকার জন্য একটা লেখা দিতে। আচ্ছা, তো তখন আমি আমার আগে লেখা একটা গল্প, যে আমি বলেছি আমি ছোটবেলায় সিপিএম পার্টির সঙ্গে আমি মেম্বার ছিলাম না, কিন্তু মিটিং মিছিলে যেতাম, আমাদের পরিবার পার্টির সঙ্গে ছিল। এবং আমার কলেজ লাইফ বললাম আমি নকশালদের সঙ্গে কিছুদিন ঘোরাঘুরি করেছি, ফলে ওদের ব্যাপারটা জানা ছিল। তো তখন পুলিশের কাজ করতে গিয়ে আমার মনে হয় যে আমি পুলিশ অফিসার হিসেবে যখন একটা লোককে তার ধরতে যাচ্ছি বা বিচার করতে যাচ্ছি, তখন আমার সেই সত্তা যখন বিপ্লব করতে চাইতো তার সঙ্গে বিরোধটা কিরকম হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে দ্বন্দ্ব বলে আমি একটা গল্প লিখেছিলাম। সেই গল্পটা আমি ওনাদেরকে দিই। তো বিচিত্র বিশ্বে সেটা ছাপা হয়। তারপরে তারা আমার আরো লেখা ছেপেছেন, কিন্তু সেটাই প্রথম। এরপরে আর একটা ঘটনা ঘটে। আজকাল পত্রিকায় তখন শনিবারের দিন করে রঙিন একটা দুটো পৃষ্ঠা মিলে একটা বেরোতো কোনো লোকের সম্পর্কে। তো আমাকে তারা একটা পাতা করেন। তো জ্যোতির্ময় দত্তের নাম আপনারা শুনেছেন, তিনি এখন আবার বোধহয় কলকাতায় ফিরেছেন, মাঝে নিউ ইয়র্কে থাকতেন। বুদ্ধদেব বসুর জামাতা। তো তিনি আমাকে ইন্টারভিউ করার জন্য গিয়েছিলেন। আর ওখানে তখন বিপ্লব তালুকদার খুব সম্ভবত আজকালের যিনি রিপোর্টার ছিলেন, এরকম 2-3 জন মিলে আমাকে ইন্টারভিউ করেন। তাতে আমার অন্য ব্যাপারের সঙ্গে এই দ্বন্দ্ব গল্পটা ছাপা হয় ওই পাতাতে। এই গল্প ছাপা হলে আজকালে প্রচুর চিঠি আসে স্বাভাবিকভাবে। এমনি একটা সাধারণ গল্প ছাপা হলে তার থেকে অনেক বেশির, কারণ যে 2 পৃষ্ঠা জুড়ে আমার পরিবারের লোকদের ছবি আছে,
আমার সম্পর্কে কথা আছে, আমার বিভিন্ন রকম কথা আছে, তার সঙ্গে একটা গল্প বেরিয়েছে, তো সেটা অনেক বেশি প্রচার পেয়েছিল। তো ফলে অনেক বেশি চিঠি আসে। তখন আজকাল আমার কাছে আরো গল্প চাইতে শুরু করে। তখন আমি নিয়মিত লেখক হয়ে যাই কলকাতার কাগজের, এবং পরবর্তীকালে তারা আমার উপন্যাসও ধারাবাহিকভাবে ছাপেন। যেমন আমার ভূমিপুত্র দুটো খণ্ডই ধারাবাহিকভাবে বেরিয়েছে, এবং তারও আগে আমার মণিমণ্ডলের গোয়েন্দা অভিযান বলে দুটো খণ্ডে বই আছে, সিক্রেট আই বলে বই দুটো বেরিয়েছে, কিন্তু মণিমণ্ডলের গোয়েন্দা অভিযান বলে সেটাও দীর্ঘদিন ওখানে ধারাবাহিকভাবে বেরোতে শুরু করে। আমার রক্তলেখা উপন্যাস বাংলা স্টেটসম্যানে বেরিয়েছিল। এরকম ভাবে আস্তে আস্তে বিভিন্ন পত্রিকা লেখা বেরোতে শুরু করে, এবং 95 সালে হঠাৎ একদিন সকালবেলা নীরেন্দ্রনাথ চক্রবর্তী ফোন করে আমাকে জানান যে এটাও একটা ব্যতিক্রমী ঘটনা। ততদিন পর্যন্ত কেউ আমাকে সাহিত্যিক বললে আমার একটু সংকোচ হতো এবং আমি বলতে মানা করতাম। উনি ফোন করে আমাকে জানান যে এবারে আনন্দ পুরস্কার আমরা আপনাকে দিচ্ছি আপনার বাংলা হিন্দু মুসলমান গ্রন্থের জন্য। তা আমি তো এটা জানতাম না। আজকালের সম্পাদকের সঙ্গে আমার জানাশোনা ছিল, উনি আমাদের একই কলেজে পড়তেন, আর তারপরে আজকাল আমার লেখাচাপা হতো, আমি ওনাকে খবরটা দিই। ওনারাও কিছু খেয়াল করেন। আজকালে আনন্দ পুরস্কারের খবরটা বেরিয়ে যায় আনন্দ বাজার পত্রিকায় বা দেশে বেরোনোর আগে। যেটা নিয়ম ছিল যে আনন্দবাজার প্রথমে খবরটা ছাপবেন বা দেশের খবরটা ছাপবেন, তারপরে অন্য লোকেরা জানবেন। আমি এই নিয়ম জানতাম না। ফলে আমাকে তো কিছু লোক বললেন যে তোমাকে পুরস্কার ওরা দেবে না, ওদের আউটসোর্সের নিয়ম তো আগে বের করে দিয়েছো। আমি বললাম আমাকে তো বলা হয়নি যে তুমি কাউকে বলবে না। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন আমাকে ফোন করলেন আবার যে আপনি কি আজকালকে বলেছিলেন? আমি বললাম যে হ্যাঁ, অশোক দাশগুপ্ত আমার খুব পরিচিত লোক, আমার ভালো সম্পর্ক, আমি ওনাকে বলেছিলাম। তো তখন আমি ব্যাপারটা জানলাম যে এটা তো একটু গন্ডগোল হয়ে গেল, বলা ঠিক হয়নি। আমি বললাম যে আপনি বললে আমি বলতাম না। একদম ঠিকই ঠিক। তো ফলে ওনাদের মধ্যে যে আলোচনা হয়েছিল আমাকে বাদ দেননি, আমাকে পুরস্কার ওরা দেবেন এটা ঠিক, কিন্তু ওনারা বলছেন যে আপনি পুরস্কারটা নেবেন সেটা সম্মতি জানান। তুষার তালুকদার তখন কমিশনার অফ পুলিশ ছিলেন। আচ্ছা, আমি বললাম যে স্যার এই সরকার তো অনুমতি অনেক সময় দিতে চায় না, তা আমি ওরা যে নেব না, টাকা নিলে পারমিশন নিতে হবে। সাহিত্যের পুরস্কার, এটা আমার সার্ভিসের সম্পর্কেও লেখা নয়, পুরস্কারটা নিয়ে নেব। তিনি বললেন যে কেন তুমি করতে যাবে, তুমি এটা খুব ভালো কথা, আমাদের কোনো আইপিএস অফিসার এরকম কোনো পুরস্কার পেয়েছে বলে আমি জানি না, আমার জানা নেই। তুমি পেয়েছো, তুমি অনুমতি চাও, অসুবিধা কি আছে? তা আমি ওনার কথা মতো অনুমতি চাইলাম, উনি রেকমেন্ড করে সরকারে পাঠালেন। সরকার থেকে চিঠি আসলো যে আমি পুরস্কার নিতে পারবো না। আচ্ছা, আনন্দবাজার পত্রিকার তরফ থেকে, দেশের তরফ থেকে তারা আমাকে বলছে যে আপনি সম্মতিটা আমাদেরকে দেন, কিভাবে আপনাকে কোথা থেকে নিয়ে আসবো জানান। ওরা জানেন যে ওরা পুরস্কার প্রাপককে নিয়ে যান নিজেরা। তা আমি বলতে পারছি না যে আমাকে অনুমতি দেয়নি। তুষার তালুকদার বলছি তুমি থামো। উনি যেহেতু আমাকে দরখাস্ত করতে বলেছিলেন, উনি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বলেন যে তোমার বইয়ের একটা কপি তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দিয়ে এসো। আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা বইয়ের কপি দিয়ে দিই। তারপরে একদিন তিনি আমাকে পাঠান যে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুমি একবার দেখা করো। তখন বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে বলে যে আপনার বইয়ে আপনি লিখেছেন যে আদবানি যখন মন্দির ওহে বানায়েঙ্গে বলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে রথ নিয়ে গেলেন, তখন আমরা আটকাইনি, বিহারে লালু প্রসাদ আটকেছিলেন। তো আপনি তো জানেন না যে এটা কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত হয়েছিল, তখন বোধহয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি এরকম কিছু বলেছিলেন।
তো আমি বললাম যে আপনারা তো এরকম কিছু বিবৃতি দিয়েছেন আমার জানা নেই, তাহলে আমি কি করে জানবো? আপনারা আটকাননি, আমি দেখেছি, আমি সেটা লিখেছি। তো উনি বললেন যে না, এরকম হয়েছিল, সিদ্ধান্তটা কেন্দ্রীয় সরকার পরে হয়েছিল যে এটা ওখানে আটকানো হবে। তার মানে আপনি যদি চান আমি বই পরবর্তী যখন সংস্করণ আমি লিখে দেবো, হ্যাঁ ঠিক। এবং পরবর্তী সংস্করণে আমি ওটা লিখেও দিয়েছি। আচ্ছা তো তারপরে আমার মনে আছে এপ্রিল মাসের, বৈশাখ মাসে পুরস্কারটা দেয়, 29 তারিখে পুরস্কার নেওয়ার ডেট ছিল, 28 তারিখে আমি রাত্রিবেলায় পারমিশন পেলাম। মাই গড, অসাধারণ অসাধারণ। তারপরে আমি পুরস্কার তো নিলাম, এবং পুরস্কার মঞ্চে আমি ঘোষণা করেছিলাম যে আমার গ্রামে কোনো প্রাইমারি স্কুল নেই, পুরস্কারের টাকাটা এবং আমার বইয়ের রয়্যালটির টাকাটা আমি গ্রামে প্রাইমারি স্কুল করার জন্য দেব, এবং আমি সেটা করেছিলাম। আমার পরবর্তীকালে আমি পুরস্কারের বা বইয়ের রয়্যালটির টাকা রেজিস্ট্রি ডিড করেই আমার সোসাইটিকে দিয়ে দিয়েছি। চেকগুলো সোসাইটিতে যেত, আমার কাছেও আসতো না। তো এইটা ছিল। পরবর্তীকালেও কিছু পুরস্কার যেমন আমার নেওয়াই হয়নি, সরকার থেকে অনুমতি এসে পৌঁছায়নি বলে। যেমন সাংবাদিকরা, আলিপুরদুয়ার তখনও জেলা হয়নি, আলিপুরদুয়ার জার্নালিস্ট ক্লাব আমাকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেবে বলেছিলেন। তো আমার অনুমতি আমি পাইনি, ফলে আনুষ্ঠানিকভাবে সেই পুরস্কার আমি নিতে পারিনি। তাদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম ছুটি নিয়ে। আবার একটা পত্রিকা আমাকে বঙ্গ গৌরব বলে একটা পুরস্কার দেয়, সেটা আমাকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমার অনুমতি পাওয়া যায়নি, আমি যেতে পারিনি। এমনকি আমি যখন এই মমতা ব্যানার্জির সঙ্গে রেল ভবনে ছিলাম, তখনও এই বর্ধমান জেলার একটা রামকৃষ্ণ মিশন একটা আলোচনায় আমাকে ডেকেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি অনুমতি দেননি, যার ফলে আমি যেতে পারিনি। ফলে আমার অনেক জায়গায় চাকরি জীবনে অনেক পুরস্কার আমি নিতে পারিনি, অনেক জায়গায় যেখানে আলোচনার জন্য আমাকে ডেকেছে আমি যেতে পারিনি। এইটা হচ্ছে আমার সরকারি চাকরি করার সীমাবদ্ধতা, সেটা মানতে হয়েছে। আমি সরকারি চাকরি করব, নিয়ম মানব না, সেটা তো হয় না। যেমন আনন্দ পুরস্কার যদি আর একদিন অনুমতিটা পেতে দেরি হতো তাহলে আমি নিতে পারতাম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।